আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ ও দ্বাদশ শ্রেণী পরিণীত সুশাসন প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় স্বাধীনতার রক্ষা কবচ। শিক্ষণফল। আজকের আলোচনা শেষে আমরা স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কে আলোচনা করতে পারবো। স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, কিন্তু স্বাধীনতা অর্জন একটি দুরূহ প্রক্রিয়া। স্বাধীনতা অর্জন যেমন দুরূহ প্রক্রিয়া, স্বাধীনতা সংরক্ষণ ততোধিক গুরুত্বপূর্ণ সমস্যা। কেননা নানা কারণে জনগণের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ে। এজন্যই লাস্কি বলেছেন, সংরক্ষণের বিশেষ ব্যবস্থা ব্যতীত অধিকাংশ লোক স্বাধীনতা উপভোগ করতে পারে না। অর্থাৎ স্বাধীনতা অর্জন করা হয়েছে, কিন্তু যথাযথ সংরক্ষণের অভাবে বেশিরভাগ লোকই স্বাধীনতা উপভোগ হতে বঞ্চিত হতে পারে। স্বাধীনতাকে অক্ষুণ্ণ ও অটুট রাখার জন্য বেশ কতগুলো পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলোকে স্বাধীনতার রক্ষা কবচ বলে। এগুলো সম্পর্কে এখন আমরা সংক্ষেপে আলোচনা করব। স্বাধীনতার সংরক্ষণের জন্য যে সমস্ত রক্ষা কবচগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই হলো আইন। জন লক বলেন, যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আইন হলো স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষা কবচ। আইন স্বাধীনতা উপভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে তোলে। রাষ্ট্র আইনের সাহায্যে মানুষের অবাধ স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে এবং আইন আছে বলেই স্বাধীনতা সকলের নিকট সমভাবে উপভোগ্য হয়ে ওঠে। এজন্যই জন লক কি বলেছেন, যে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। আর আইনের লক্ষ্যই হলো ব্যক্তির জীবন, স্বাধীনতা ও অধিকারগুলোকে নিশ্চিত করা, খর্ব করা নয়। এজন্য আইন স্বাধীনতার শর্ত ও প্রধান সহায়ক। স্বাধীনতা সংরক্ষণের জন্য প্রয়োজন সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ। সংবিধান হলো একটি রাষ্ট্রের প্রধান আইন, সর্বপ্রধান আইন। আর সেই সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারসমূহ সুস্পষ্টভাবে যদি লিপিবদ্ধ থাকে, তাহলে সেগুলো সম্পর্কে সন্দেহ বা দ্বন্দ্বের অবকাশ থাকে না। মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকলে সেগুলো সাংবিধানিক আইনের মর্যাদা লাভ করে। এজন্য সরকার বা অন্য কোনো কর্তৃপক্ষ এসব মৌলিক অধিকার লঙ্ঘন বা ভঙ্গ করলে জনগণ সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। সংবিধানে মৌলিক অধিকারগুলো যদি সন্নিবেশিত থাকে, তাহলে সেগুলো সম্পর্কে জনগণ এবং সরকার উভয়ই যেহেতু সমভাবে ওয়াকিবহাল, এজন্য সরকার বা অন্য কেউ জনগণের মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করতে পারে না। আর যদি লঙ্ঘন হয় তাহলে জনগণ কি করতে পারে, এর জন্য প্রতিকারের ব্যবস্থা করতে পারে। তারা নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হতে পারে। দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য আইনসভার কাছে দায়ী থাকে। ফলে সরকার স্বৈরাচারী হয়ে অধিকার ও ব্যক্তি স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে সাহসী হয় না। সুতরাং জবাবদিহিমূলক বা দায়িত্বশীল শাসন ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। দায়িত্বশীল শাসন ব্যবস্থায় কে আইনসভার নিকট সরকারের শাসন বিভাগ তার কাজকর্মের জন্য দায়ী থাকে। এই জন্য সেখানে সরকার সহজে স্বৈরাচারী হয়ে উঠতে পারে না এবং জনগণের অধিকার ও ব্যক্তি স্বাধীনতা বিরোধী কাজে লিপ্ত হতে সাহসী হয় না। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। গণভোট, গণ-উদ্যোগ, পদচ্যুতি প্রভৃতি প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিসমূহ স্বাধীনতার গুরুত্বপূর্ণ রক্ষাকবচ। অবশ্য
গণভোট কোনো একটি বিষয়ের উপর জনগণের যে মতামত যাচাইয়ের যে প্রক্রিয়া সেটি গণভোট। গণ উদ্যোগ এবং পদচ্যুতি আমাদের দেশে অবশ্য চালু নেই, তবে সুইজারল্যান্ড সহ বিশ্বের অনেক দেশেই গণ উদ্যোগ এবং পদচ্যুতির ব্যবস্থা রয়েছে। এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াসমূহ বা পদ্ধতিসমূহ অনুসরণ করলে জনগণের স্বাধীনতা রক্ষিত হয়। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিসমূহ প্রয়োগের মাধ্যমে জনগণ নিজেদের অধিকার সংরক্ষণ করে এবং শাসক গোষ্ঠীর স্বৈরাচারিতা প্রতিরোধ করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি জনগণের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে সাহায্য করে। আইনের অনুশাসন। অধ্যাপক এভি ডাইসি মনে করেন যে স্বাধীনতা সংরক্ষণে আইনের শাসনের গুরুত্ব অপরিসীম। তার মতে আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের দৃষ্টিতে সমতা, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ, শুনানি ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান। আইনের অনুশাসন বলতে বোঝায় কি আইনের দৃষ্টিতে সবাই সমান। ধনী গরিব, সাদা কালো, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আইনের দৃষ্টিতে সমান এবং প্রত্যেকেই আইনের আশ্রয় গ্রহণের সুযোগ লাভ করবে এবং বিনা বিচারে কারো বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে না। যদি এ ধরনের পদ্ধতি অবলম্বন করা হয় অর্থাৎ আইনের অনুশাসন থাকে তাহলে জনগণের স্বাধীনতা রক্ষিত হবে। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি যে সরকারের তিনটি বিভাগ রয়েছে, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এই তিন ধরনের ক্ষমতা তিন ধরনের কর্তৃপক্ষের নিকট অর্পিত হবে। কোনো একক কর্তৃপক্ষের উপর আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার বিভাগীয় ক্ষমতা যদি অর্পিত হয় তাহলে ব্যক্তি স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। এই কারণে স্বাধীনতা সংরক্ষণের এবং শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সরকারের তিনটি বিভাগের দায়িত্ব পৃথক ও স্বতন্ত্রভাবে অর্পিত হওয়া উচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক মন্টেস্ক্যু ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের জন্য ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে শ্রেষ্ঠ রক্ষা কবচ বলে বর্ণনা করেছেন। মন্টেস্ক্যুর মতে আইন প্রণয়ন ও শাসন পরিচালনার ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয় তখন স্বাধীনতা নষ্ট হয়। এর সাথে বিচার বিভাগের ক্ষমতা সংযুক্ত হলে বিচারের বাণী নিভৃতে কেঁদে মরে। অর্থাৎ আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার কার্য সম্পাদনের জন্য তিন ধরনের কর্তৃপক্ষ তৈরি করে তিন ধরনের কর্তৃপক্ষের হাতে অর্পণ করতে হবে। তাতে করে কি হবে? ব্যক্তি স্বাধীনতা আরো সংরক্ষিত হবে। স্বাধীনতা সংরক্ষণের জন্য প্রয়োজন বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগকে যদি নিরপেক্ষ ও স্বাধীন করে গড়ে তোলা যায় তাহলে ব্যক্তি স্বাধীনতাকে স্বেচ্ছাচারিতার লোলুপ আগ্রাসন থেকে মুক্ত করা সম্ভব। বিচার বিভাগের স্বাধীনতা হলো যে বিচারকগণ তাদের বিচার কার্য পরিচালনার ক্ষেত্রে স্বাধীন থাকবেন। অন্য কোনো বিভাগ বা কোনো ব্যক্তি বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করবে না। বিশেষ করে আইন বিভাগ ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ মুক্ত থাকবে। গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ আইনের বৈধতা নির্ণয় করে এবং শাসন বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষের কাজ কতখানি সংবিধান সম্মত তা কি করে যাচাই করে। সুতরাং বিচার বিভাগকে শাসন ও আইন বিভাগীয় নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখতে হবে। কি বলছে? গণতান্ত্রিক রাষ্ট্রে বিচার বিভাগ আইনের বৈধতা নির্ণয় করে এবং শাসন বিভাগ ও অন্যান্য কর্তৃপক্ষের কাজ কতখানি সংবিধান সম্মত তা যাচাই করে। সুতরাং বিচার বিভাগকে কি করতে হবে? শাসন বিভাগ ও আইন বিভাগীয় নিয়ন্ত্রণ থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ। রাষ্ট্রের শাসন ক্ষমতা কেন্দ্রের উপর এককভাবে বা চূড়ান্তভাবে ন্যস্ত না করে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, বিভিন্ন পেশাগত ও কার্যভিত্তিক গোষ্ঠীর উপর অর্পণ করতে হবে। অর্থাৎ সরকারের সমস্ত ক্ষমতা একটিমাত্র কেন্দ্রের হাতে থাকবে না। এটা কি করতে হবে? সরকারের
যে সমস্ত সংস্থাসমূহ রয়েছে বিভিন্ন কাজের জন্য, সেই সমস্ত সংস্থা বা সেই সমস্ত পেশাগত বা কার্যগত গোষ্ঠীর উপর কিছু কিছু ক্ষমতা অর্পণ করতে হবে। রাষ্ট্রীয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হলে কেন্দ্রীয় সরকার এককভাবে স্বেচ্ছাচারী ক্ষমতা প্রয়োগ করতে পারে না, ফলে স্বাধীনতা নিশ্চিত হয়। অর্থাৎ সমস্ত ক্ষমতা শুধু কেন্দ্রীয়ভাবে অর্থাৎ রাজধানী শহরে বা বিভাগীয় শহরে কেন্দ্রীভূত না করে মাঠ পর্যায়ে ক্ষমতা প্রদান করতে হবে। অধ্যাপক লাস্কি বলেন, যে রাষ্ট্রে কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অতিমাত্রায় পুঞ্জীভূত, সেখানে কোনো প্রকার স্বাধীনতা থাকতে পারে না। অধ্যাপক লাস্কি, যে রাষ্ট্রে কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ক্ষমতা অতিমাত্রায় পুঞ্জীভূত, সমস্ত ক্ষমতা যদি কেন্দ্রীয় সরকারের হাতে থাকে, তাহলে সেখানে জনগণের স্বাধীনতা লঙ্ঘিত হয়। সামাজিক ন্যায় বিচার। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা ও সামাজিক মূল্যবোধ রক্ষা পায়। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ন্যায় বিচার স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ বলে স্বীকৃত। সামাজিক ন্যায় বিচার গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। সামাজিক ন্যায় বিচার হলো যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, ধনী গরিব সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করবে। সাম্য। সাম্য ও স্বাধীনতা একে অপরের সহায়ক ও পরিপূরক। স্বাধীনতা ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সাম্য ও স্বাধীনতার সহাবস্থান গণতান্ত্রিক সমাজের ভিত্তি। সাম্য, স্বাধীনতা একে অপরের সহায়ক ও পরিপূরক। অর্থাৎ স্বাধীনতা সংরক্ষণ করতে হলে, স্বাধীনতা উপভোগ করতে হলে সমাজে সাম্য প্রতিষ্ঠা করতে হবে। সুসংগঠিত দল ব্যবস্থা। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র দলীয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। সুশৃঙ্খল ও সুসংগঠিত দল ব্যবস্থা স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের গুরুত্ব অপরিসীম। বিরোধী দলসমূহ কি করে সরকারের কার্যাবলীর প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখে এবং সরকারের জনস্বার্থ বিরোধী কাজের তীব্র বিরোধিতা করে। এভাবে সদা জাগ্রত অতন্ত্র প্রহরীর মতো বিরোধী দলসমূহ স্বাধীনতা সংরক্ষণে নিয়োজিত থাকে। বিরোধী দলসমূহ কি করে সদা জাগ্রত অতন্ত্র প্রহরীর মতো স্বাধীনতা সংরক্ষণে নিয়োজিত থাকে। অর্থাৎ রাজনৈতিক দল যদি সুসংগঠিত হয়, তাহলে কোনো সরকার স্বৈরাচারী আচরণ করতে সাহস পায় না। সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার হলো যে সরকারের নিয়ন্ত্রণ জনগণের হাতে থাকে। সাংবিধানিক সরকার স্বাধীনতা নিশ্চয়তা বিধান করতে পারে। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে সাংবিধানিক প্রাধান্য ও সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সাংবিধানিক সরকার হলো সেই ধরনের সরকার যে ধরনের সরকারের নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে জনগণের হাতে। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে সাংবিধানিক প্রাধান্য ও সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকলে স্বাধীনতা সংরক্ষিত হয়। স্বাধীনতাকে উপভোগ করতে হলে সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক থাকা আবশ্যক। জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মুখ্য উদ্দেশ্যই থাকে জনকল্যাণ সাধন করা। এই সত্য সরকার ও জনগণ উভয়কে উপলব্ধি করতে হবে। যদি উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক, সহযোগিতা ও সম্প্রতি বিরাজ না করে, তবে স্বাধীনতা ব্যাহত হতে বাধ্য। স্বাধীনতা সংরক্ষণের জন্য প্রয়োজন কি? সরকার ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপন করা। সরকার জনগণকে মনে করতে হবে যে সরকার তাদের জন্যই কাজ করবে এবং সরকারকেও মনে করতে হবে যে তারা জনগণের কাজ করার জন্যই এখানে ক্ষমতায় অধিষ্ঠিত। শোষণমুক্ত সামাজিক কাঠামো। শোষণমুক্ত সামাজিক কাঠামো গড়ে তুলতে হবে। শোষণমুক্ত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্যোগের মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণ সম্ভব। যে সমাজের সুযোগ সুবিধা একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষুদ্র শ্রেণী একচেটিয়াভাবে ভোগ করে, সেখানে স্বাধীনতা অর্থহীন। এজন্য অনেকেই অর্থনৈতিক স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাদের ভাষায় অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। অর্থাৎ শোষণমুক্ত সামাজিক কাঠামো হলো যেখানে আহ ক্ষমতা কোনো একটি নির্দিষ্ট সীমাবদ্ধ ক্ষুদ্র শ্রেণীর কাছে থাকবে না। এখানে সমাজের যে সমস্ত সুযোগ সুবিধাগুলা সমাজের ধনী গরিব এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমভাবে ভোগ করবে।
তাদের ভাষায় অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। কি? অর্থনৈতিক স্বাধীনতা ব্যতীত সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। অর্থাৎ সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা উপভোগের জন্য প্রয়োজন অর্থনৈতিক স্বাধীনতা। এজন্য আমাদের অর্থনৈতিক স্বাধীনতার নিশ্চয়তা বিধান করতে হবে। আর এই জন্য প্রয়োজন হলো একটি শোষণমুক্ত সামাজিক কাঠামো গড়ে তোলা, যেখানে কোনো ধরনের শোষণ বঞ্চনা থাকবে না। সদা জাগ্রত জনমত। স্বাধীনতার সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ হলো সদা জাগ্রত জনমত, অর্থাৎ নাগরিকদের সজাগ দৃষ্টি, সতর্ক দৃষ্টি ও সজাগ দৃষ্টি। স্বাধীনতা প্রিয় জনগণকে সর্বদা সজাগ ও সচেতন থাকতে হবে। কেন? যেন স্বাধীনতার উপর হুমকি না আসে। যে কোনো মূল্যে প্রয়োজনে বোধে চরমতম ত্যাগ স্বীকারের মাধ্যমে স্বাধীনতা সংরক্ষণের মানসিক প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ স্বাধীনতা সংরক্ষণের জন্য, স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে নিজের জীবন ত্যাগ করতে হবে। নিজেদের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সচেতন, আগ্রহী ও সাহসী না হলে বাহ্যিক কোনো পদ্ধতির দ্বারা স্বাধীনতা রক্ষা করা যাবে না। স্বাধীনতা সংরক্ষণের জন্য প্রয়োজন নিজের অধিকার ও স্বাধীনতা রক্ষায় সচেতন হওয়া এবং এটা রক্ষার জন্য আগ্রহী থাকা, আর প্রয়োজন সাহসী হওয়া। এই অর্থে স্বাধীনতা সংগ্রাম হলো অন্তহীন। অর্থাৎ স্বাধীনতা শুধু একবার অর্জন করে রাখলেই স্বাধীনতা টিকে থাকবে না। স্বাধীনতা রক্ষার জন্য এটা সংগ্রাম করতে হবে এবং সেই সংগ্রাম হবে অন্তহীন। অর্থাৎ মানুষ যতদিন স্বাধীনতা চাবে ততদিন তাকে সংগ্রাম করে চলতে হবে। গ্রিক দার্শনিক প্যারিক্লিসের মতে চিরন্তন সতর্কতা স্বাধীনতার মূল্য এবং সাহসিকতা স্বাধীনতার মূল মন্ত্র। তাহলে স্বাধীনতা উপভোগ করতে হলে দুইটি জিনিস থাকতে হবে। একটি হলো চিরন্তন সতর্কতা, সবসময় সতর্ক থাকতে হবে যে স্বাধীনতা যেহেতু মহামূল্যবান, এটা সবসময় কেউ নিয়ে যেতে পারে, এটা ছিনতাই হয়ে যেতে পারে, এটা চুরি হয়ে যেতে পারে। এজন্য স্বাধীনতা সংরক্ষণের জন্য সবসময় সতর্ক থাকতে হবে, যেহেতু এটা মহামূল্যবান জিনিস। আর যদি কেউ আসে এটা ছিনতাই করার জন্য, নিয়ে যাওয়ার জন্য, এটা হরণ করার জন্য, তাকে কি করতে হবে? সাহসিকতার সাথে তার মোকাবেলা করতে হবে। এজন্য সাহসিকতা হলো স্বাধীনতার মূল মন্ত্র। তাহলে স্বাধীনতার মূল্য হলো চিরন্তন সতর্কতা, আর স্বাধীনতার মূল মন্ত্র হলো সাহসিকতা। সাহসিকতা নাই, স্বাধীনতা হারিয়ে যাবে। লাস্কির মতে চিরন্তন সতর্কতার মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত। লাস্কিও কি বলছেন? একই কথাই, যে চিরন্তন সতর্কতার মধ্যে স্বাধীনতার মূল্য নিহিত। স্বাধীনতার মূল্য কিভাবে দেওয়া হবে? হ্যাঁ, সতর্ক থাকতে হবে। জনগণ যদি নির্লিপ্ত না হয় এবং নিজেদের অধিকার ও স্বাধীনতা সম্পর্কে সতর্ক ও সচেতন থাকে, তাহলে স্বাধীনতা সংরক্ষণ অনেক সহজ হয়। স্বাধীনতা যেহেতু একটি মহামূল্যবান জিনিস, এটি একবার অর্জন করে তারপর নির্লিপ্ত হয়ে বসে থাকবে, উদাসীন হয়ে বসে থাকবে, কোনো ধরনের পাহারা দিবে না, আর স্বাধীনতা সংরক্ষিত হবে, সেটা কিন্তু হবে না। স্বাধীনতা সংরক্ষণ করতে হলে এটা সবসময় কি করতে হবে? নির্লিপ্ত হওয়া যাবে না, সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে যে স্বাধীনতা যাতে কেউ হরণ করতে না পারে। সুতরাং স্বাধীনতা ভোগ করতে চাইলে তার সংরক্ষণের ব্যবস্থা করতেই হবে। হেনরি নেভিনসনের মতে স্বাধীনতার সংগ্রাম কোনোদিন শেষ হয় না, এর সংগ্রামের ক্ষেত্র কোনোদিন নীরব থাকে না। অর্থাৎ স্বাধীনতার সংগ্রাম কি বলছে? ওই যে প্রথমে বলছে স্বাধীনতার সংগ্রাম হলো অন্তহীন, এটা চলমান প্রক্রিয়া। স্বাধীনতা সংরক্ষণের জন্য সবসময় সংগ্রাম করতেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাধীনতা সংরক্ষণের জন্য দেখলাম যে বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে, এগুলাকে স্বাধীনতার রক্ষা কবচ বলা হয়। তো স্বাধীনতা প্রত্যেকেরই কাম্য, স্বাধীনতাহীনতায় কেউ বাঁচতে চায় না, কিন্তু সেই স্বাধীনতাকে সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, সতর্ক থাকতে হবে, প্রয়োজনে চরম ত্যাগ স্বীকার করতে হবে, নিজের জীবন দিয়ে হলেও স্বাধীনতাকে রক্ষা করতে হবে। তো স্বাধীনতা সম্পর্কিত
স্বাধীনতার রক্ষা কবচ সম্পর্কিত আমাদের আজকের আলোচনা এখানেই সমাপ্ত। আবার তোমাদের অন্য আরেকটি ক্লাসে সাক্ষাৎ হবে। ততদিন তোমরা সকলেই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।